আসসালামু আলাইকুম স্যার। শুরুতে আমার অধিনায়ককে সেনাবাহিনীর সৈনিক হিসাবে যে দায়িত্ব স্যালুট দিয়ে সেটা পালন করলাম। আর এটা আসলে সৈনিক সত্তার স্বভাব। মানে যদি সে শুনে যে কোনো সৈনিক যদি শুনে যে সিভিল পরিচয়ে হঠাৎ কখনো দেখা হয়ে যায় যে আমি অমুক ব্যক্তি, এবং সে যদি বুঝতে পারে, সেই সৈনিক যদি বুঝতে পারে যে সেই ব্যক্তি তার চাইতে সিনিয়র, তাহলে অটোমেটিক এটা বলতে হবে না বা তার চিন্তা করতে হবে না, স্যালুট উঠে যাবে। তো এটা হচ্ছে সৈনিক সত্তার স্বভাব। তো স্যারের যে স্মৃতিচারণ এবং উপকারের কৃতজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব, তার মূল কারণ হচ্ছে এই যে গত 7 মে গেল, 6 মে, এই 6 মে থেকে স্যারকে এত বেশি মিস করতেছি, এত বেশি মনে পড়তেছে স্যারের কথা। আসলে যদি স্যারের কথাগুলো আমি আপনাদের সামনে তার উপকারের কথাগুলা, সে যে নিঃস্বার্থভাবে রহমতের ফেরেস্তার মতো সময়ের যে সময়ের উপযুক্ত সময় যে আমার একজন উপযুক্ত ব্যক্তি দরকার, ঠিক আছে, যার উসিলায় আমি আমার সেই সমস্যাটা সমাধান করতে পারবো। মনে হয় স্যার আমার জীবনে সেই রহমতের ফেরেস্তা হয়ে, আল্লাহর পক্ষ হতে, ঠিক আছে, রহমতের ফেরেস্তা হয়ে মনে হয় যে আমার সেই বিপদ থেকে উদ্ধার করছে। তো সেই স্যারের সাথে মোটামুটি মানে সেনাবাহিনী সৈনিক জীবনে যে একজন অধিনায়ক আর একজন সৈনিকের যে সম্পর্কের কঠিন ভাব, আবার ভালোবাসার একটা, সম্মানের একটা, ঠিক আছে, একজন আরেকজনের প্রতি যে একটা ভালোবাসা জন্ম নেওয়া, হৃদয়ের স্বচ্ছ ভালোবাসা জন্ম নেওয়া, সেই স্মৃতিগুলো আসলে তুলে না ধরলে নিজের কাছে কেন জানি খুব খারাপ লাগতেছে। তো এই জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম তো সকালে, তো গতকালকে, তো এই জন্য মনে হয় 9:45 কিংবা 10টার দিকে জাগে গেছি। এর মধ্যে আর মোবাইল টোবাইল দেখি নাই, তো অনেক পরে মোবাইল দেখছি। ঘুম থেকে টের পাওয়ার পরেও স্যারকে স্মরণ হওয়া শুরু হয়েছে আর কি। তো সেই স্যারের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শাহেদ চৌধুরী। স্যারের মোবাইল, দুঃখের বিষয় হচ্ছে একটা মোবাইল আমার ছিল এর আগে, ওই যে ইনফিনিক্স, সেই মোবাইলে নাম্বারটা ছিল স্যারের, বিয়ে নাম্বারে সব, তার বিয়ে নাম্বার দিয়ে নাম দিয়ে আমি স্যারের যে লেখা নাম্বারটা সেভ করে রাখা আমি রাখছিলাম। কিন্তু ইনফিনিক্স ওই মোবাইলটার উপর এত রাগ হয়েছিল, হাতুড়ি দিয়ে পিঠা এত ভাঙছি, শেষে সবগুলো জড়াই নিয়ে আসে, পিঠায় মারছি, ঢেলায় মারছি, হাতুড়ি দিয়ে মারছি। তো ওই মোবাইলটা শক্ত ছিল ভাই, ঠিক আছে, সহজে ভাঙে নাই, কয়েকবার আসার মারছি। খালি কি সফটওয়্যার হ্যাং করতো খুব, এই জন্য বিরক্ত হয়ে তার যত সমস্ত যত রাগ আছে শরীরে, ঠিক আছে, ডানে বামে সামনে পিছনে উপরে নিচরে, ওই সময়ের যতগুলো এনার্জি জমা হয়েছিল, নেগেটিভ এনার্জি, সব ওই 16,000 টাকাতে মনে হয় মোবাইলটা নিয়েছিলাম, ঠিক আছে। তো সেই মোবাইলটার উপর দিয়ে মনে করেন যে সেই নেগেটিভ এনার্জিগুলো দূর করছি। তো সেই মোবাইলের মধ্যে স্যারের নাম্বারটা ছিল। আর দুঃখের বিষয়, ওখানে কোনো ইমেল আইডি করি নাই, নতুন মোবাইল ছিল, ঠিক আছে, খুব একটা তেমন একটা যে কাজগুলো করার কথা, ঠিক আছে, সেগুলো আর কি পরিপূর্ণ করতে পারিনি সময়ের অভাবে। তারপর আবার ছিলাম ফ্যামিলি ম্যান ওই সময়। তো যাক, সে স্যারের নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শাহেদ স্যার, সাবেক অধিনায়ক 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। তো 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে থাকা অবস্থায় আমার মাতৃ ইউনিট হচ্ছে 24 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। বাংলাদেশ সেনাবাহিনীতে আমি 18 বছর 3 মাস 13 দিন 26/4/2026 তারিখে শেষ করি। আর শুরু করি হচ্ছে 13 জানুয়ারি 2008 সালে। তো এই 18 বছর 3 মাস 13 দিনের যে কর্মজীবন আছে, এর মধ্যে অসংখ্য ভালো খারাপ স্মৃতি আছে। তার মধ্যে সবচাইতে যেটা আমার জীবনের কি বলবো আসলে, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, বলতে হচ্ছে বিদায় আমি সামান্য ভাষা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। কারণ ভাষায় যতটুকুই প্রকাশ করব না কেন কম হয়ে যাবে, ঠিক আছে।
বুঝছেন, এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় খুবই নগণ্য। তো যাক, স্যারের প্রতি আমি এতটাই কৃতজ্ঞ, তার কারণ এবং তিনি যে আমার বাংলাদেশ সেনাবাহিনীর একজন অধিনায়ক, ঠিক আছে, এটা আমার সত্তা মনে করেন যে ধারণ করে নিছে। মনে করেন কোথাও যদি কোনো দেখা হয় বা স্যারকে যদি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আগে দেখি, মনে করেন কোথাও যদি দেখা হয়, ঠিক আছে, আমি মনে করেন যে আধা ঘন্টাও যদি সেলুটটা ধরে রাখা লাগে, স্যার যেন না বুঝে যে আমি তাকে দেখে সেলুটটা দিই নাই, ঠিক আছে, যেন বুঝে যে স্যার আমি আধা ঘন্টা এর মধ্যে মনে করেন যে কেউ যদি আমার আধা ঘন্টা ধরে রাখা লাগে, 1 ঘন্টা ধরে রাখা লাগে, আমি সেলুটটা ধরে রাখবো যেন স্যার দেখে যে সোহেল আমাকে সেলুট দিয়ে ধরে রাখছে। বুঝছেন, আমি একটু ব্যতিক্রম স্বভাবের মানুষ তো, আর এই ব্যতিক্রম স্বভাবের কারণে আমার যাদের সাথে সম্পর্ক হয়েছে বা মানে যতটুকু সম্পর্ক হয়েছে একবারে মনে করেন যে খাঁটি, যার মধ্যে কোনো ভেজাল নাই। বুঝছেন, তো এই নির্ভেজাল সম্পর্কের মধ্যে আসলে স্যারের মানে কি বলবো আর, তো সেই স্মৃতিচারণটা এখন শুরু করে দিই। মানে এটা হচ্ছে স্যার যখন আমার এই সালগুলো বলতে পারবো না, ঘটনাটা বলি। আমি বক্সিং প্লেয়ার, তারপরে এই সেনাবাহিনীতে মনে করেন নিজের ইচ্ছায় বক্সিং খেলছি। কেউ আমাকে সেনাবাহিনীতে কি ওই যারা সিনিয়র থাকে ওরা আবার জুনিয়রদের মানে ইউনিটের যারা ভালো বক্সিং করতে পারবে বা এই ধরনের এনার্জি আছে তাদেরকে বাসে বাসে ওভাবে আর কি, যারা বক্সিং সিনিয়র থাকে তাদেরকে ওভাবে আর কি বক্সিং টিমে নেয়। এর মধ্যে অনেকের মানে কষ্ট দিয়ে বের হয়ে চলে আসে। তো আমি এমন একজন ব্যক্তি যে নিজের ইচ্ছায় মানে কেউ বলতে হয় না, ঠিক আছে, এবং কি যখন রিক্রুট ছিলাম, যারা আমাকে বলতো যে তোমাকে বক্সিংয়ে মিলাবো, আমি বললাম উস্তাদজি আমি তো সেই যখন আমি এভারমেল লেটারটা হাতে পাইছি সেই দিন আমি প্রতিজ্ঞা করছি যে বক্সিং খেলবো, ঠিক আছে, এখন আপনি যদি আমারে মিলান তাহলে হবে আমি নিজে বক্সিং খেলবো, তাহলে না আমার প্রতিজ্ঞাটা সফল হবে। বুঝছেন, তো যাক, নিজে আল্লাহ দিলে আমার কোয়াইসি ছিল মেজর মাহবুব স্যার ওই সময়, সে সময়। তো 2009 সাল থেকে আমি বক্সিং খেলা শুরু করি নিজের ইচ্ছায়। স্যারকে পিটিতে বলে স্যার আমি বক্সিং খেলবো স্যার, ঠিক আছে, বক্সিং টিম আউট হয়েছে, আমাকে বক্সিং টিমে পাঠান। বুঝছেন, তো এরপরে স্যার আমাকে বক্সিং মানে স্যার ভেরি গুড মুড দিয়ে যা আর কি একজন মানে সিনিয়র অফিসার হয়ে একজন সৈনিককে যেভাবে আর কি উৎসাহ দেওয়ার কথা, মানে সে তার পরিপূর্ণটা আর কি করে, ঠিক আছে, এবং আমার প্রতি সন্তুষ্টি অর্জন করে। এবং স্যার আমার খুব ভালোবাসতো, ঠিক আছে, মেজর মাহবুব স্যার। জানি না সে আসলে বাঁচে আছে কিনা, অনেক সিনিয়র। তো সেই 2008 সালের ঘটনা আর কি, মেজর মাহবুব স্যারের সাথে 8-9 সালের ঘটনা। তো যাক, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো সেই আমার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ স্যার, আমি বক্সিং খেলতাম, তো এর মধ্যে আমি ঘাড়ে ব্যথা পাইছি। তো মোটামুটি মানে ভালো প্লেয়ার না হলেও খারাপ প্লেয়ার ছিলাম না, তো এই যে মানে একবারে গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বহীন ছিলাম না আর কি। তো একেবারে যেহেতু গুরুত্বহীন ছিলাম না, সেজন্য স্যার আমাকে আবার আমার ঘাড়ের সমস্যার কারণে এনাম মেডিকেল কলেজে পাঠায় দেয়। এনাম মেডিকেল কলেজে তার বন্ধু থাকে ডাক্তার, তার ওই দিন আবার যেদিন পাঠায় সেদিন চিকিৎসা আমি মানে ডাক্তারি ফিস মিস এগুলো সহ মানে ফিস নেয় নাই, তারপরে 2000-2500 টাকার মনে টোটাল ওষুধ হতে শুরু করে সব কিছু খরচ হয়েছে। স্যার আবার নিজের পকেট থেকে দিছে, সাহেব স্যার, ঠিক আছে। স্যার মানে খেলার প্রতি খুব আবেগপ্রবণ, মানে আর ফুটবল খেলা হলে তো কোনো কথা নেই, একবারে যারা খেলোয়াড় থাকে তাদের সাথে মনে করেন যে বাইঞ্চুত গালি গালাজ দিয়ে এটা বেঁধে গেছি অবস্থা, ঠিক আছে। তো স্যারের গালিটা আবার মনে করেন যে গালির টোন মনে করেন যে গালি দেওয়ার মতো না, ভালোবাসার যে মানে বহিঃপ্রকাশ, এটা হচ্ছে ভালোবাসা, মানে গালির মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক আছে। স্যার খুব মানে ফুটবলকে ভালোবাসে এবং স্যার নিজেও খেলে, খুব কষ্ট করে, একবার ডিফেন্স থেকে শুরু করে অফেন্স পর্যন্ত। তো আমি আবার বক্সিং মানে প্রত্যেকটা খেলায় পছন্দ করে, আর মানে খেলাপ্রিয় মানুষ, আবার বক্সিং টিম বলে কথা, ঠিক আছে। আর আমি একটু মনে করি গুরুত্বহীন, মানে গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বহীন না, এই জন্য স্যার আবার এনাম মেডিকেলে পাঠাইলো। তো ডাক্তার আমাকে 7 দিন রেস্ট দিছে। তো 7 দিন রেস্ট দেওয়ার ফলে আমার এই স্যারের আদেশ ছিল, সিও স্যারের, যে যারা রেস্টে থাকবে ডাক্তারি প্রেসক্রিপশনের বা মানে মধ্যে থাকবে, ডাক্তারি প্রেসক্রিপশনের মধ্যে থাকলে কি ইউনিটের কোনো অফিসারের ওই সৈনিকের প্রতি আর কি মানে আদেশের কোনো থাকে না, ঠিক আছে, তখন ডাক্তারি ডিসপোজালে চলে যায় যে কদিন ডাক্তার রেস্ট দেয়। বুঝছেন, তো এনাম মেডিকেল কলেজের ডাক্তার আমাকে মনে করেন যে 7 দিন রেস্ট করতে বলছে, আর গলার মধ্যে একটা ওই যে কী লাগায় ট্রাকশন না কি ভুলে গেছি নামটা, সেটা আর কি দিছে, 7 দিন ব্যবহার করার জন্য দিছে।
সিও স্যার আদেশ, যারা ডাক্তারি রিকমেন্ডে থাকবে তারা লাইনে কেউ রেস্ট করবে না, রুমে কেউ রেস্ট করবে না। এই টিমে আসে, মানে টিমের প্লেয়ারদের বসে থাকবে, এখানে রেস্ট করবে, যেন বাকি প্লেয়াররা উৎসাহ পায়, ঠিক আছে, যেন তারা তাদের মোরাল যে আছে এই মোরালটা যেন না নষ্ট হয়। স্যারের সিস্টেম ঠিক আছে, আমি একটু ব্যতিক্রম মানুষ, এজন্য ভাই মানে স্যারের সাথে এই স্মৃতিচারণটা আপনাদের সাথে মানে শেয়ার করতে পারতেছি। তো আমি রেস্ট করতেছি, আমি আর একদিনও রেস্ট আসি না। এর মধ্যে 4 দিন হয়ে গেছে। 4 দিন পরে স্যার বক্সিং টিমে আসছে। আসার পরে দেখে যে আমি নাই বক্সিং টিমে, মানে কোথাও আশেপাশেই নাই। এখন বলতেছে কামরুল ছিল, সার্জেন্ট কামরুল, আমার নাম্বার 1 ডিএমটি ট্রেড ছিল, মানে ড্রাইভিং পেশা ছিল ওনার। তো সেই নাম্বার 1কে বলতেছে, কামরুল তো সোহেল কোথায়? তখন বলতে, স্যার আপনি আদেশ দিছেন যে সমস্ত যারা রেস্টে থাকবে তারা এখানে আসে রেস্ট করবে, যেন বাকি প্লেয়ারদের মোরাল না ডাউন হয়। আর সোহেল স্যার শুরু থেকে এখন পর্যন্ত, আজকে থেকে পর্যন্ত স্যার আসে নাই স্যার, ঠিক আছে, ওরে খবর পাঠাইছি তাও আসে নাই স্যার। তখন স্যারে আবার রাগ, মানে স্যারের অত্যন্ত রাগী মানুষ তো মনটা ভাই একবারে পরিষ্কার স্যারের, ঠিক আছে, অত্যন্ত খুব রাগী, আবার মানে খুব স্বচ্ছ আর কি। রাগ করবে কিন্তু মানে রাগ আপনার উপর করবে না, হ্যাঁ, সিচুয়েশনে যা রাগ হবে ওই সিচুয়েশনে শেষ, পরে ওই বিষয় নিয়ে আপনার মানে প্রতি কোনো নেই স্যারের। তো স্যার বাইঞ্চতে ডাকো, বাইঞ্চত কীভাবে রেস্ট করে, ঠিক আছে, সারা বাইঞ্চত এই সেই, হ্যাঁ। পরে তখন আমার ডাকতে পাঠাইছে, ওখান থেকে টিমের এক প্লেয়ার আসছে, মানে জুনিয়র সদস্য আসছে টিমের, জুনিয়র প্লেয়ার আসছে। আসার পরে বলতেছে, সোহেল উস্তাদি আপনাকে এই সিও স্যার ডাকছে। আমি ওই সময় ঘুমাইছিলাম, তো ওই আমি আবার কি করছি, ঘুম থেকে উঠছি, টয়লেটে চাপছে লাগছিল উইন টাইমে, ঠিক আছে, মানে টয়লেট না করলে আর হচ্ছে না। তখন আবার টয়লেটে গেছি। তা আমার আবার ওই সময় একটা বদ অভ্যাস ছিল, যেটা হচ্ছে টয়লেটে বসে বিড়ি খাওয়া, ঠিক আছে, মোটামুটি 2টা বিড়ি টয়লেটে শেষ হয় আর কি, মানে সিগারেট আমার টয়লেটে বসে 2টা সিগারেট শেষ হয়ে যেত, বুঝছেন। তো যাক, টয়লেটে বসে মনে করেন 2টা সিগারেট শেষ করছি। তারপরে এরপর আবার চিন্তা করে হুট করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে হয়েছি। এর মধ্যে আবার মনে করছে, হ্যাঁ সিও স্যারের সাথে যা কথা বলবো, ঠিক আছে, আবার স্যার আবার কাছাকাছি আসে নাকি, কারণ সিচুয়েশনটা আমি বুঝতে পারছি যে স্যার আমার উপর রাগ করবে, কাছে আসবে, আসে মনে করেন যে তার সমস্ত রাগ আমার উপর ঝাড়বে, ঠিক আছে, এরপরে চলে যাবে। আর বাকি আমি কি বলবো সেটা তো আমার মানে ভিতরে আসেই। তো যাক, পরে তখন ভাবতেছি না ব্রাশ করে যাই। পরে আবার ব্রাশ করা শুরু করলাম, ব্রাশ টাশ করে আর দেখি যে মানে আমার খুব স্কিন তৈলাক্ত, তো পরে ওই পানি দিয়ে ধুইছি, আবার তেলটা যায় নাই, ঠিক আছে, যেন আমাকে একটু ভালো লাগে দেখতে, বুঝছেন। পরে আমি আবার কী করলাম, সাবান নিয়ে আসলাম রুম থেকে, সাবান নিয়ে আসে মনে করেন যে আবার সাবান দিয়ে মুখটা ধুইলাম, তেলটা কাটে গেল। তেলটা কাটে যাওয়ার পরে মনে করেন যে এইভাবে এই সিকোয়েন্সগুলো করতে করতে এই মানে মোটামুটি ভালো সময় চলে গেছে, প্রায় 25-30 মিনিট বা 35 মিনিটও হয়ে গেছে। তো সিও স্যার ডাকছে, আবার এইদিকে মনে করেন যে সিও স্যার যে আদেশ দিচ্ছে আমি আদেশ মানে ওটা শুনি নাই, মানে ওটা করি নাই, রিকভারি মানে তার আদেশটা ক্যারি অন করি নাই, ঠিক আছে। তারপরে আবার সে ডাকার পরেও মনে করেন যে আধা ঘন্টা 35 মিনিট লেট, তাহলে সেই লোকটার কী অবস্থা হবে কোন দিন। তো যাক, স্যারের কাছে এই জন্য মাপ চাই নিচ্ছি। তো পরে আমি আমার কীরকম কইলাম না, ব্যতিক্রম মানুষ, ওই চামড়া স্যান্ডেল একটা মানে ছিল, আর প্লাস্টিক টাইপ ছিল, চামড়ার মতো দেখতে, ঠিক আছে, যেন আমি ভাবছি যে গরিব মানুষ তো, যেন 2 জায়গায় ব্যবহার করা যায়, রোল কল আর নর্মাল রোল করলে, আর যেন মানে ডানে বামে ক্যান্টিন সেই, কারণ চপ্পল পরা যাইতো না, আমাদের সন্ধ্যাবেলা নিয়ম হচ্ছে চপ্পল কেউ পরে বাইরে হতে পারবে না আর কি, লাইনের নিচে আসতে পারবে না, রুমের বাইরে আর কি এক কোথায় যাওয়া যাবে না। তো এই জন্য এটা কি চামড়া টাইপ স্যান্ডেল লাগে। তো এই জন্য আমি আবার গরিব মানুষ, একটু বুদ্ধি খাটাই বেশি, ঠিক আছে, যে কিভাবে এক কাজে মানে 2 কাজ করা যাবে, 2-4 কাজ করা যাবে। ওই জন্য বাজারে যে প্লাস্টিকের মানে চামড়ার মতো যে দেখতে ইয়াগুলো পাওয়া যায়, ওগুলো নিচ্ছিলাম আর কি। পরে ওই চপ্পল পায়ে দিয়ে আমার ট্র্যাক স্যুট প্যান্ট পরে, ঠিক আছে, আর খেলারি গেঞ্জি তো সবসময় পরাই থাকে, হাফ প্যান্ট পরে তো অল টাইম থাকি।
তো ওই ট্রাকস্যুট প্যান্টটা পরে তখন মনে করেন যে আস্তে ধীরে অসুস্থ রুগী, ঠিক আছে, রুগীকে যেভাবে যাওয়ার কথা, মনে করেন যে একটা নাটকের, যদি আপনি নাটক দেখেন, নাটকের যদি একটা রুগী চলে হাঁটে, তো তার নাটকের ফুল চরিত্রটা কীভাবে ফুটে উঠবে, রুগীর মতো হাঁটলে না ফুটে উঠবে। তা আমি মনে করেন যে রুগী, ঠিক আছে, 4 দিন মোটামুটি রেস্ট করছি, একেবারে মনে করেন যে ওরকমও ছাড়ে দিচ্ছি না, ঠিক আছে, মোটামুটি আবার সিও স্যার ডাকছে, একটা সৈনিকরা একটু মানে আপ করতে হবে, ঠিক আছে, এই জন্য মনে করেন যে একটু মানে ভাড়াটার ভাব নিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো যাক, রিল্যাক্সে যাচ্ছি, রিল্যাক্স মুডে যাচ্ছি, কিন্তু বডি কন্ডিশনগুলো আমি করতেছি। পরে স্যার আবার আমার এই কন্ডিশন দেখে আরও রাগে গেছে। তাও আবার মনে করেন যে ওই সময় গেম টাইম চলতেছিল, আমাদের যে গেম টাইম হয়, গেম টাইমে বিভিন্ন খেলা হয়, যে যেগুলো প্লেয়ার, ঠিক আছে, ওগুলো খেলে। তো ফুটবল খেলা হচ্ছে ফুটবল গ্রাউন্ডের মধ্য দিয়ে, আমি মনে করেন যে এইভাবে সেই ভাব নিয়ে যাচ্ছি আর কি। তো স্যার আমার ভাব দেখে অনেক রাগে মাগে গেছে। আর ওখানে কাছে গেলাম, খালি জিজ্ঞেস করছে যে সোহেল, তুমি তো আদেশ তুমি করোনি কেন, ঠিক আছে। আমি খালি বলতে স্যার, খালি স্যার কথা বলতে বলতেই মনে করেন যে স্যার আর ভিতরে যত রাগ টাগ আছে সব ঝাড়ে দিল, ঠিক আছে। আমি বুঝলাম যে যাক, স্যার একটু রাগী মানুষ, ঠিক আছে, রাগ করবে আবার শেষ হয়ে যাবে। পরে মানে যাক, 1 মিনিটের মতো তার সমস্ত রাগ টাগ ঝাড়লো, ঠিক আছে। পরে আমি শেষে কইলাম, স্যার বক্সিং খেলা মনে করেন যে এটা পার্সোনাল ইভেন্ট স্যার, তো এই পার্সোনাল ইভেন্ট আমাকে স্যার আমাকেই পুরো করতে হবে স্যার, যেমন ফুটবল খেলা সম্মিলিত ইভেন্ট স্যার, ঠিক আছে। এটা একজন যদি অসুস্থ থাকে তাহলে বাকি 10 জন কভার করে নিতে পারবে, কিন্তু বক্সিং খেলাটা যারটা তাকেই সামলাইতে হবে স্যার, তাকেই পুরো করে আসতে হবে স্যার। আমি এখন ব্যথা পাইছি, আমি অসুস্থ স্যার, ঠিক আছে, আমাকে রেস্ট করতে হবে এবং কি রেস্ট করে সুস্থ হইতে হবে, ঠিক আছে। এই মানে এমনভাবে সুস্থ হইতে হবে যেন আমি রিংয়ে 3 রিং খেলা আমি শেষ করতে পারি স্যার। হার জিত স্যার আমি চিন্তা করি না স্যার, ঠিক আছে, হার জিত চিন্তা করে অযথা আমি মানে মনে কষ্ট পাবো স্যার, আমি সে ধরনের মানুষ না, ঠিক আছে। কিন্তু এই খেলার মধ্যে স্যার আমার যদি বিন্দুমাত্র মনে করেন যে এই কৃপণতা থাকে, যে আমি আরও ভালো করতে পারতাম, বাইরে থেকে যদি এরকম মনে হয়, স্যার আমাকে একবারে সেইখান থেকে বক্সিং রিং থেকে নামার পরেই, ঠিক আছে, হারি আর জিত যাই করি না কেন, ওখান থেকে আমার লাথি মারে বাড়ি পাঠিয়ে দিবেন। স্যার এই কথা শোনার পরে কয় গুড, ঠিক আছে। আমিও মনে করেন যে সৈনিকের মতো বলছি, ঠিক আছে, এইভাবে বলছি, স্যার এই বাংলাদেশ সেনাবাহিনীতে স্যার আমি কখনো ওই যে কৃপণতা করি নাই স্যার, মানে আমার ইয়ার মধ্যে বক্সিং খেলা আমি স্যার নিজের ইচ্ছায় খেলি স্যার, ঠিক আছে, বক্সিং আমার পছন্দের খেলা স্যার। তো স্যার আমি যদি রিংয়ের মধ্যে স্যার আমাকে সুস্থ হয়ে আমাকে রিংয়ের মধ্যে আমাকে পুরা খেলা সম্পন্ন করে আমাকে নামতে হবে স্যার। এই জন্য স্যার আমাকে সুস্থ হওয়ার জন্য যা যা পথ অবলম্বন করার দরকার স্যার, সেটা আমাকে অবলম্বন করতে হবে, ঠিক আছে। তো রিংয়ের মধ্যে স্যার আপনি যদি আমার ভিতরে সৈনিক হিসাবে স্যার যদি কোনো মানে কৃপণতা পান, তাহলে আমাকে সেখান থেকে সাথে সাথে লাঠি মারে বাড়ি পাঠা দিবেন। তো আমার এই ভাবের কথা শুনে মনে করেন যে পুরা ফেসের মানে এরকম এক্সপ্রেশন থেকে শুরু করে কথার গাম্ভীর্য থেকে শুরু করে, তো স্যার বললো যে গুড, তোমার খেলা আমি রিংয়ে দেখবো, ঠিক আছে, মানে কারো খেলা দেখি আর না দেখি তোমার খেলা রিংয়ে দেখবো। আর আমিও কইলাম স্যার রে যে স্যার আপনি না যাওয়া পর্যন্ত স্যার আমিও সেভাবে খেলবো না স্যার, ঠিক আছে, খেলবো না স্যার। পরে যাক, মনে করেন যে আমি এমন একটা ব্যক্তি ভাই, মনে করেন যে কেউ যে সে যেই হোক না কেন, সে যেটা কথা বলবে তার প্রতি উত্তরে যদি আমার কাছে উত্তর থাকে, সেটা না দিয়ে আমি থাকতে পারি না, মানে এটা আমার মানে বদ অভ্যাস বলেন আর যাই বলেন, ঠিক আছে। আমি যেহেতু ছাড়তে পারি না, ঠিক আছে, তাই এটা নিয়ে আর মানে বলবো না। তো স্যারের উত্তর দিলাম আমি। এর মধ্যে প্রায় 10 দিন 11 দিন পরে খেলা শুরু হলো। তো স্যার আবার আমার খেলার 10 মিনিট 8 মিনিট মানে আগের খেলায় মানে চলে আসে, আমার খেলার যে আগের খেলাটা শুরু হয়েছিল ওই সময় স্যার চলে আসে। আসার পরে বসে আগের খেলাটা দেখলো, আর আমি তো ওয়েটিংয়ের লিস্টে আছি, এরপরে উঠবো। তো যেই প্লেয়ারের সাথে খেলা মানে পড়ছিল এখন, সেটা হচ্ছে মনে করেন যে হিটবাউট খেলা। এই হিটবাউট খেলা খেলে যদি আমি জিতে যাই, তাহলে পরের প্লেয়ার যার সাথে খেলবো মানে ওর সাথে জিততে হবে। ওর সাথে যদি জিতে যাই তাহলে আমি তখন ব্রোঞ্জ পদক পাবো, ঠিক আছে, 3টা পদক, তার মধ্যে মানে
স্বর্ণ রূপ ব্রোঞ্জ, ঠিক আছে, 2টা ব্রোঞ্জ দেয়, তার মধ্যে ব্রোঞ্জ আমি একটা পাবো আর কি। তো যাক, পরে তখন যেই প্লেয়ারের সাথে শুরুতে খেলা আর হিট বাউটে, তো সেই ছেলে আসলে মানে বক্সিং খেলায় তার ইচ্ছাকৃতভাবে মানে আমি যেভাবে মানসিক দিক দিয়ে খেলি, মানে উৎফুল্ল উচ্ছ্বাসের সহিত খেলি, সে আর কি সেই মনোভাবের না, মানে খেলার ইচ্ছা নাই, তাহলে কোনো রকম নামে যাওয়ার ইচ্ছা, তার ইউনিট মিলাইছে, খেলতে হবে, আদেশ পালন করতে হবে, এই আর কি, এই জন্যই সিকোয়েন্স পুরো করতে হয়েছে। তো প্রথম রিম খেললাম এবং তার সিও করা, এই জন্য সে নামতেও পারতেছে না, ঠিক আছে, চাকরির দরকার, গরিব মানুষ, বুঝছেন। তারপরে মানে স্যারে যদি আবার রাগটা করে সৈনিকের উপরে, ঠিক আছে, এই জন্য আর কি এই ভয়ে সেও খেলতেছে আর কি। তা প্রথম রিং যা খেলা শেষ করছে, দ্বিতীয় রিংয়ে কী হয়েছে, ওই সৈনিক আর কি মানে খেলা তেমন, মানে খেলার যে সিস্টেম ওই নিয়ম অনুযায়ী আর কি তার মানে পুরোটা আসে না, তো পুরো মাথা ডাউন করছে, পুরো এইভাবে যখন উঠেছে আমার এই জায়গায় লাগে, সাথে সাথে একবারে ভাগ হয়ে গেছে, মনে করেন যে এই জায়গাটা আমার এখান থেকে বাইরে থেকে শুরু করে ভিতর পর্যন্ত পুরাটাই ফাঁক হয়ে গেছে, ঠিক আছে। তখন ডাক্তার তো মনে হয় রক্ত তো পড়তেইছে, পরে যে মানে রক্তের স্বাভাবিক যে ধর্ম, তার রক্ত তার ধর্ম পালন করতেছে, বুঝছেন। এর মধ্যে ডাক্তার ডাকলো, আসার পরে সেও চাপে টাপে ধরলো, ধরে টরে প্রায় 2 মিনিট, 2-2.5 মিনিট ধরে রাখলো। ধরে রাখার পরে দেখতেছে যে না, রক্ত বন্ধ হচ্ছে না, এবং কি এটাকে বন্ধ করতে হলে সেলাই করতে হবে, ব্যান্ডেজ করতে হবে, তাছাড়া রক্ত বন্ধ হবে না। তো এই জন্য ডাক্তারের যে মানে ওখানে বক্সিং লিগের মধ্যে যে ক্ষমতা, সে তার ক্ষমতা অনুযায়ী মনে করে আদেশ দিয়ে দিছে যে তাকে মেডিকেল আউট করা হোক আর কি, ঠিক আছে। তো আমার এই মেডিকেল আউট হওয়ার জন্য আদেশ দিছে, হ্যাঁ। তখন আমি বলছি যে না, আমি মেডিকেল আউট হব না, আমি খেলা শেষ করে তারপরে নামবো, ঠিক আছে। যখন আমি আবার এই কথা বলছি, সিও স্যার চেয়ার থেকে সাথে সাথে উঠে আসে, সে ডাক্তারকে মনে করেন চ্যালেঞ্জ করছে, আমার সৈনিক বুকে বুলেট নিয়ে, ঠিক আছে, সে সামনে আরও আগায় যাবে, যুদ্ধ করবে, হ্যাঁ, আমার সৈনিক এমন হবে, তো সে তার ক্ষত নিয়ে সে খেলা সম্পন্ন করবে, ঠিক আছে। তাহলে আপনি কেন খেলা বন্ধ করবেন? আমার সৈনিক সে খেলা চালাবে। সিও স্যার আবার একটু ঘাততেরা মানুষ, তো রাগী মানুষ, ঘাততেরা মানুষ, ঠিক আছে। শাহেদ স্যার খুব ঘাততেরা মানুষ, অনেক রাগী মানুষ। তো ও স্যার ধরছে যে আমার খেলতেই হবে, আর আমিও ধরছি যে আমি খেলা না শেষ করে নামবো না, ঠিক আছে। তো যাক, আল্লাহর রহমতে, ঠিক আছে, সেই প্লেয়ারের সাথে মানে যখন খেলার পারমিশন দিল, সর্বোচ্চ মানে 5-7 সেকেন্ড খেলছি। যখন দেখছে যে আমার এই মানে ফাঁক হয়ে গেছে, ফাঁক হয়ে যাওয়ার পরেও মনে করেন যে আমি খেলতেছি, সে মনে করেন যে এমনি আতঙ্কে গেছে। তো যাক, পরে সে নিজে থেকেই মানে পড়ে গেছে, আমার তেমন মাইল লাগেনি, শক্ত মাইল লাগেনি, ওকে মাইর দিই নেই, তার আগেই ও পড়ে যায়। তখন ওকে যে রিংয়ের যে নিয়ম 1-2-3 কাউন্ট করে পাঠায় দেওয়া, সেই হিসাবে আর কি তাকে মানে রিং থেকে আউট করে দেয়। তো এই রিং থেকে যখন মানে ওই রিং তো জিতে গেলাম হিট বাউটে, পরে নামার সাথে সাথেই, ঠিক আছে, এসএম সাহেবকে আদেশ দিল যে সোহেলকে 2,000 টাকা মানে করে দাও, বকশিস দাও, ঠিক আছে। মানে স্যার খুশি করে দিল আর কি 2,000 টাকা আমার জন্য। পরে স্যারের নিজের যে জিপ, সরকারি যে জিপ, সেই জিপ মনে করেন যে আমারে সেই জিপ দিয়ে এনাম মেডিকেল কলেজে পাঠাইলো আবার, ঠিক আছে। এনাম মেডিকেল কলেজে যায়, 3টা সেলাই দিলাম, সেই 3টা সেলাই 3,000 টাকা বিল নিছে, পাশাপাশি আবার ওষুধের দাম আলাদাভাবে নিছে, বুঝছেন। মানে এনাম মেডিকেল কলেজে ডাকাত, এমন ডাকাতের ডাকাত, 3টা সেলাই 3,000 টাকা, বাবা রে বাবা। তো যাক, কি ওইটার বিষয় নিয়ে আর বলবো না। পরে ওখান থেকে আসলাম, মানে খেলা শেষ করলাম, হিটবার তো খেলা শেষ করলাম। পরের দিন আমার রেস্ট, ঠিক আছে, আবার ওয়েট আছে, ওয়েট দিলাম, রেস্ট করলাম। তারপরের দিন মনে করেন যে যার সাথে খেলা, সে ওই সাভার ডিভিশনের মধ্যে মানে পরপর 3বার ওই সময় রানিং, সে বেস্ট প্লেয়ার, এবং কি ন্যাশনালে সে মনে করেন যে ক্যাম্পেইন করা একজন প্লেয়ার, ঠিক আছে, অনেক ভালো একজন প্লেয়ার। 5B রেজিমেন্ট আর্টিলারিতে মানে 5B সাপোর্ট ব্যাটালিয়নের কর্পোরাল সাকিব ছিল, ঠিক আছে, এখন হয়তো সার্জেন্ট জেসি হয়ে যেতে পারে। তো অনেক ভালো একজন প্লেয়ার, তো আর্মিটির মধ্যে দীর্ঘদিন সে ছিল। তো সেই সাকিব এর সাথে আমার খেলা, তাও আবার মনে করেন যে এই ফাঁক নিয়ে, ঠিক আছে। তো যাক, মনে করেন যে সেনাবাহিনীতে যারা বক্সিং খেলে,
এই অনেকেই কী করে মনে করেন যে ওপিনিয়নের কাছে যদি বুঝে যায় যে তার সাথে আমি খেলে জিতবো না, তাহলে কি করে লিয়াজু করে মনে করেন যে সে আর কি কম মাইটের খায়, মানে যেন শক্ত মাইট না খায়, এইভাবে আর কি কোনো রকম 1-1.5 মিনিট খেলা শেষ করে আর কি ওপিনিয়ন প্লেয়ারের সাথে শেষ করে চলে আসে। তো যাক, ওই আমি কখনো আমার আবার ব্যক্তিগত স্বভাব কি, মানে লিয়াজু কখনো এই জিনিসটা ভাই আমার মনে করেন যে জানি না, আমার ডিকশনারিতে মনে নাই, ঠিক আছে, যে লিয়াজু করে মনে করেন যে আমি কোথাও কোনো মানে কারোর কাছ থেকে কোনো জিনিস নিয়ে আসবো বা সুযোগ সুবিধা গ্রহণ করব, ঠিক আছে, যে যাক খেলা যেটা হওয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, আমার যদি এখানে ফাটে যায় 3টা সেলাই করা লাগছে, আরও যদি তার মাইল লাগে, আরও যদি 6টা করা লাগে, ঠিক আছে, বা 600 করা লাগে, ঠিক আছে, করব, সমস্যা নাই, যা হবে দেখা যাবে, ঠিক আছে। আমি বলবো না যে ভাই তো আপনি আমার দুর্বল, আমি আমার একটু কম টম মাইরেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি আমার চেয়ে খুব ভালো প্লেয়ার, আমার একটু ওইভাবে একটু দেখেন, যা আছে রিংয়ের মধ্যে দেখবো, ঠিক আছে। তুই তো সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবি, আমি আমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করব, ঠিক আছে। তো যাক, মনে করেন যে আমার এই ধরনের মেন্টালিটি, বুঝছেন। পরে ওই সাকিবের সাথে খেলা শুরু হইলো, মানে খেলা 3 রিং পুরা 9টা মিনিট, মানে যে দর্শকগুলো ছিল, ঠিক আছে, যারা আমাকে বলছে, মানে সবাই বলছে যে ভাই সেই খেলা খেলছেন, আর সেই খেলা খেলছেন এই জন্যই বলছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কি, আমি ওই বছরে মনে করেন যে কোনো পদকই পাইনি, ঠিক আছে। আর কোনো পদক না পায়েও আমাকে মনে করেন যে ডিপ টিমে আমাকে নিয়ে গেছিলো, ঠিক আছে। মনে করেন যে আমাকে দিয়ে যে ডিপ টিমের যে খেলাগুলো হয় সেই ডিপ টিমে খেলাইতে চাইছে, বুঝছেন। তো পদক না পায়েও মনে করেন যে ডিপ টিমে ক্লোজ হয়েছিলাম, তার কারণ মানে খেলা ওখানে যে যারা দর্শক ছিল, বিচারক ছিল, সবাইরে ভালো লাগছে। আর অধিনায়ক স্যারের তো মানে কি বলবো স্যার, মানে এত ভালো লাগছে। আর আমার কথা ও কাজের সাথে স্যার যে মিল পাইছে, ঠিক আছে। তো স্যারের প্রতি আমার যে ব্যক্তিত্বের যে স্বভাব, ঠিক আছে, তো এই স্বভাবের কারণে স্যারের প্রতি হয়তো বা মনে করেন যে আমি হয়তো বা তার একটা ভালোবাসার মানুষ সৈনিক হয়ে গেছিলাম। এরপরে মনে করেন যে অনেক দরবার টরবার অনেক হয়েছে, ঠিক আছে, অনেক সময় কাটাইছি। তো দরবার টরবারেও বিভিন্ন পয়েন্ট দিছি, ঠিক আছে। দরবার নিয়েও স্যারের সাথে আবার যুক্তিতর্কেও লাগছি, ঠিক আছে। কারণ আমি জানি স্যার 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 আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি যদি এই পয়েন্টটা দিই, স্যার হয়তো আমার খারাপ আবার এখান থেকে জানবে, ঠিক আছে। আমার তো স্বভাবেই এটা স্যার, মানে স্যার তো জানে, ঠিক আছে, যে এই মানুষটা এরকমই, ঠিক আছে। তো এখন ভালো মন্দ যার মতো করে সে বিচার করে আর কি। তো পরে আমি তখন মানে স্যারের এত ভালোবাসার একজন মানুষ হয়েছি কি না জানি না, ঠিক আছে, আসলে স্যার জানে। তো আমার কাছে স্যার অত্যন্ত একজন সম্মানের মানুষ, ভালোবাসার মানুষ। মানে আপনার আসলে এই কথাগুলো ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না, এগুলো প্রকাশ করলে মানে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এমনি 28 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। জানি না এই যে কথাগুলো বলতেছি আপনাদের কেমন লাগতেছে। হ্যাঁ, তো মানে আমার কথাগুলো জানি না আসলে আপনাদের মানে মজা লাগতেছে না বিরক্ত লাগতেছে, অথবা আপনারা বলতে পারেন, ঠিক আছে, আমার যে স্যারের সাথে যে একজন অধিনায়কের সাথে একজন সৈনিকের যে স্মৃতিগুলা, ঘটনাগুলা, ঠিক আছে, মানে মধুর এবং কি মানে কীরকম হইতে পারে আর কি, আপনারা আর কি আইডিয়া করতে পারবেন। মানে তার মধ্যে যে ভিতরে লুকায় থাকা যে একজন আরেকজনের আবেগ বা এই জিনিসগুলো আর কি তুমি মানে একটু অনুভব করতে পারবেন। তো যাক, পরে আমিও স্যারও পোস্টিং গেল। হ্যাঁ, স্যারের আমলে আবার আমার এক নাম্বার 1 আমাকে মানে পোস্টিংয়ের জন্য নাম আসছিল, সেই সার্জেন্ট, মানে নামটা বলতেছি না, সেই সার্জেন্ট নাম্বার 1 আমাদের আর্টিলারিতে নাম্বার 1 বলে সিনিয়রকে, ঠিক আছে, সম্মানের সহিত। তো শব্দ আসলে এটা আসলে বড় ম্যাটার না, ঠিক আছে, এর মাঝে যে সম্মানটা থাকে, হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। তো নাম্বার 1 বলে আমরা সিনিয়রদের মানে সম্মান করি বা তাদের যে পূর্ণ মর্যাদা সেটা আর কি দেওয়ার চেষ্টা করি। তো সেই নাম্বার 1 আমার এই পোস্টিংয়ের জন্য নাম দিছিল, এবং যখন পোস্টিংয়ের ফাইনাল লিস্ট সিও স্যার সিগনেচার করবে, দেখে যে আমার নাম, স্যার সাথে সাথে অ্যাডজুটেন্টে ডাকে, অ্যাডজুটেন্ট আসো এখানে, এই সোহেলের নাম কে দিছে, বলতে স্যার অমুক সার্জেন্ট দিছে, তার নাম্বার 1 স্যার। তার নাম্বার 1 এখনও ডাকো, কোথায় আছে।
নাম্বার ওয়ান কয়দিন পরে পেনশন যাবে, ঠিক আছে, প্রায় মানে 1 মাস 1.5 মাসের মধ্যে নাম্বার ওয়ান পেনশন যাবে আর কি, ওই সময়টাতে আর কি। তো যাক, নাম্বার ওয়ান মানে দৌড়ে চলে আসলো স্যারের স্যার আদেশ দিছে, ঠিক আছে, যে সিও স্যার আপনার ডাক দিছে। আর যে কোনো একজন সিও স্যারের যত অধীনস্থ আছে, যদি খালি তারা শুনে, মানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের একটা স্বভাব আছে, যদি শুনে যে সিও স্যার আদেশ দিছে যে ওই সৈনিকটাকে ডাকছে, তাহলে মনে করেন যে সে একটা মানসিক ব্যতিব্যস্ত হয়ে যায় যে আমাকে কতক্ষণে আমি মানে কত তাড়াতাড়ি সিও স্যারের কাছাকাছি যায়, তাকে বলতে পারবো স্যার আমি উপস্থিত স্যার, ঠিক আছে। তো যাক, পরে সেই নাম্বার ওয়ান দৌড়ে আসলো। আসার পর মানে স্যার আমার পোস্টিংয়ের জন্য আমাকে ইউনিট থেকে যে অন্য জায়গায় পোস্টিং দিবে, এই জন্য স্যার নাম্বার ওয়ানের প্রতি এত রাগ করছে, মানে অফিসের যে বারান্দাটা আছে সেই বারান্দায় নাকি ফন্ডল করাইছে। তো নাম্বার ওয়ানের কাছে এই জন্য সরি। আর স্যার আসলে মানে ভালোবাসা, আমার খেলার প্রতি আবেগ ভালোবাসা, মনে করেন যে আমার স্যারের প্রতি, মানে আমার প্রতি স্যারের ভালোবাসা আছে, রাগও আছে, ঠিক আছে। তো সব কিছু অ্যাভারেজে মিলেই স্যারের খেলার প্রতি যে আবেগ ভালোবাসা, সেই খেলার প্রতি আবেগ ভালোবাসা থেকে যখন একজন খেলোয়াড়ের মানে ইউনিট থেকে অন্য ইউনিটে পোস্টিংয়ের নাম দেওয়া হয়, তখন আসলে এই আবেগপ্রবণ মানুষগুলা মনে করেন যে তখন এটা মানে নিতে পারে না, ঠিক আছে, যে একজন প্লেয়ার রেজিমেন্টের একজন মানে গর্ব আর কি, রেজিমেন্টে এটা ভাবা হয় আর কি। তো আর এমনি তো ঠিক আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্লেয়ার থাকে তারা অন্যান্য সাধারণ সৈনিক যারা থাকে, অন্যান্য সাধারণ সৈনিকের চাইতে একটু মানে কষ্টও বেশি করে, আবার ওয়েলফেয়ারও বেশি নেয়, ঠিক আছে। এটা যার যার মানে বা সেনাবাহিনীতে তো বিভিন্ন কোর আছে, কোর অনুযায়ী। তো স্যারের মধ্যে পোস্টিং চলে আসলো। পরে নাম্বার ওয়ান আমাকে আসে বলল যে জোয়ান, তোর পোস্টিংয়ের কথা বলতে যায়, স্যার আমারে এমন কাজ করলো। পরে আমি আবার নাম্বার ওয়ানের কাছে দুঃখ প্রকাশ করলাম, যাক নাম্বার ওয়ান আমার জন্য আপনার আসলে একটা বেজ্জতি হইতে হলো, ঠিক আছে। আসলে কিছু মনে করেন না, তা আপনি তো বুঝেন স্যার রাগী মানুষ, ঠিক আছে, এবং খেলা পছন্দ করে। আবার যখন দেখছে যে খেলারই একজন পোস্টিং অন্য পোস্টিং আছে, হ্যাঁ, এই জন্য মানে স্যার রাগ করছে। আসলে স্যারেরও দোষ নাই, আপনারও দোষ নাই। এখন আমার জন্য আপনি একটু কষ্ট পাইলেন, এই জন্য আসলে আমাকে মানে কেমনে যে আপনার কাছে আমি মানে আপনার কাছে সরি বলবো, আসলে নাম্বার ওয়ান মানে আমি ভাষা পাচ্ছি না। তার কারণ আপনিও তো আমার মানে ভালো চায় ভাবছেন যে আমি ওইখানে গেলে মানে অন্য ওই জায়গায় যে জায়গায় নাম ছিল ওই জায়গায় গেলে আমি রেস্ট করবো, আরামে একটু থাকবো। তো নাম্বার ওয়ান আমার এই আরামের কথা চিন্তা করে সেই জায়গায় নাম দিছিল আর কি। তো নাম্বার ওয়ানও আমার ভালো কথা চিন্তা করেই নাম দিছিল, মানে এক কথা হচ্ছে আমাদের যে ব্রিগেড থাকে 9 আর্টিলারি ব্রিগেড, ওই ব্রিগেডের নাম দিছিল আর কি, মানে ব্রিগেডে পোস্টিংয়ের জন্য, যে ব্রিগেডে গেলে একটু আরামে থাকবো, মানে এই যাক এই উদ্দেশ্যে নাম দিছিল। আর সিও স্যার মনে করেন যে একজন খেলা ইউনিট থেকে খেলারই চলে যাবে, একটু কম হয়ে যাবে, এই জন্য বলেন যে নাম্বার ওয়ানকে একটু নাম্বার ওয়ানের উপর রাগ করছিল। এখানে আসলে কেউ দোষী না, এখানে আসলে যে ভিতরের আবেগটা, ঠিক আছে, এই আবেগের বহিঃপ্রকাশ, ঠিক আছে, মানে এটা আসলে আবেগটা ভালোবাসা, এটাই আর কি। তো যাক, স্যারের মধ্যে নাম্বার ওয়ানও পেনশন চলে গেল, আর স্যার পোস্টিং চলে গেল অন্য জায়গায়। এর মধ্যে তার 6 মাস পরে আবার মানে পরের বছরের খেলার মধ্যে খেলা শেষ করে আমি আবার অন্য ইউনিটে তখন পোস্টিং চলে গেলাম 40 ফিল্ড রামুতে। তো ওখানে 9 মাস চাকরি করলাম 40 ফিল্ডে। 9 মাস চাকরি করার পরে এরপরে 2018 সালের 2 ফেব্রুয়ারি বরিশাল সেনানিবাসে 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে আবার মানে নতুন জীবন শুরু করলাম। এর মধ্যে এই 19 সালে আবার দেখি যে স্যার এই ডিভিশনের 7 ডিভিশনের, বরিশালে যে ডিভিশনটা আছে সেটা 7 ডিভিশন। তো সেই 7 ডিভিশনের G1 হিসেবে আসলো স্যার, লেফটেন্যান্ট কর্নেল সাহেব স্যার। তো যাক, একদিন দেখি যে আমাদের ইউনিটে মানে ফুটবল খেলা হচ্ছিল, মানে আমাদের ইউনিটের যে সৈনিকগুলো খেলায় 42 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। তো এই আমাদের ইউনিট আর ডিপ অফিস পাশাপাশি, এবং ডিপ অফিসের পাশে স্যারদের অফিসার ম্যাচ, মানে খুব কাছাকাছি ছিল। তো আর তখন নতুন ক্যান্টনমেন্টটা তৈরি হচ্ছিল। তো স্যার আবার খেলাপ্রিয় মানুষ, বুঝেনি, ঠিক আছে, মানে খেলা যেখানে হোক স্যার ওখানে যাবে, খেলবে।
ঠিক আছে, যদিও না খেলতে পারে একটু বসে সে খেলাটা উপভোগ করবে এবং বসে বসে মনে করেন যে এইভাবে মার এইভাবে মার, মানে চিল্লায় যে খেলার যে ফিলটা সেইভাবে নিবে। তো যাক, পরে স্যার দেখি ওখানে বসে আছে, আর আমিও তখন মনে করেন যে যেটা অ্যাডমিন 3 টন বলে, আপনারা যেগুলো সিভিল ট্রাক বলে জানেন, আর আমাদের সেনাবাহিনীতে ওটাকে 3 টন বলা হয়। তো ইউনিটের থেকে যে অ্যাডমিন 3 টন চালানো হয়, সেই 3 টনের ড্রাইভার ছিলাম। তো বিকালে আমি রেস্ট করতেছিলাম, এরপরে দেখি মানে একটু ভাবলাম যে একটু বাইরে বিড়ি টিড়ি খাই, ঠিক আছে। পরে মানে সিগারেটটা জ্বালাবো বারান্দার মধ্যে, হ্যাঁ, এই ওয়ালের পাশ দিয়ে, ওয়ালকে আড়াল করে দেখি যে সাহেব স্যার বসে আছে, মানে চেনাও যাচ্ছে আর চেনাও যাচ্ছে না, এরকম একটা আফসা আফসা পরিবেশ। বললাম না, আমার এই যে তৈলাক্ত ত্বক, তেল বাইরে হয়, ওই জন্য প্রথম স্মৃতিটা হচ্ছে যখন দেখছি যে তেল বাইরে হচ্ছে, স্যারের সাথে একটু ফিটফট হয়ে যাইতে হবে, এই জন্য সাবান দিয়ে ধোলাই করা, মানে সাবান দিয়ে তেলটা ধোলাই করার জন্য আবার একটু লেট হয়ে গেছিলো, ঠিক আছে। তো যাক, দেখি যে স্যার বসে আছে, আমি মনে হচ্ছে বিড়িটাতে জ্বালাবো ভুলে গেছি, দৌড় সাথে সাথে যায় স্যারের কাছে সাবধান হইলাম, স্যালুট দিলাম, ঠিক আছে, আসসালাম স্যার। স্যার আপনি এখানে? ভাই সোহেল তুই এখানে? স্যার আবার দেখে আমার একটু কষ্ট পাইলো, মানে স্যারের বুকটাতে মনে হয় একটু আঘাত আসলো, এমন একটা অবস্থা, মানে মনটা একটু ভালোও লাগলো, ঠিক আছে, অনেকদিন পর দেখা হয়েছে, আর আবার একটু মনে হয় যে কষ্ট পাইলো, এমন একটা অবস্থা যে আমি 24 ফিল থেকে পোস্টিং চলে আসছি। তো যাক, পরে স্যার আবার মানে স্যারের একসাথে কুশলাদি জিজ্ঞেস করলাম ভালো মন্দ, পরে আবার মানে কুশলাদি সামান্য জিজ্ঞেস করতে না করতে এর মধ্যে স্যার আবার করছে, সোহেল শুনছিস সাইফুল, পাগলা সাইফুল, ঠিক আছে, সে গোল্ড পাইছে। আমি বললাম তাই নাকি স্যার? আমি তো এখনো শোনা হয়নি স্যার, আমি স্যার এখানে নতুন আসি, তো স্যার আর একটু ঝামেলার মধ্যে আসি স্যার, একটু টেনশনে আসি, এই জন্য স্যার মনে করেন যে এখন খোঁজখবর নিতে পারতেছি না স্যার। তখন যাক, স্যার আবার এই জন্য একটু মানে মনে কষ্ট পাইলো যে শালার তুই প্লেয়ার মানুষ, খেলা ইউনিটের খেলার খোঁজখবর রাখবি না, ঠিক আছে, তুই পুরাতন প্লেয়ার। পরে স্যার আবার যাক, সব কিছু মিলে একটা স্যারের সাথে নতুন দেখা হলো, একটা দুজনেরই, স্যারও ভালো লাগলো আমারও ভালো লাগলো, কথাবার্তা বললাম। এরপরে স্যার জীবন হিসেবে দায়িত্ব পালন করতেছিল। 19 সালের আমাদের এখানে 18 সালে খেলা হয় নাই, মানে এই ডিভিশন নতুন দাঁড়াইছে 19 সালে, এরপরে মানে মোটামুটি একটু মানে দাঁড়াইছে লোকজন নিয়ে, জনবল নিয়ে, এই জন্য ডিভিশনের জিইউসি একটু ইচ্ছা প্রকাশ করলো যে আমার ইউনিটে মানে মোটামুটি ইউনিট পর্যায়ে খেলা না হলে আমার ডিভিশনের, তো যেন ডিভিশন পর্যায়ে আমি আমার প্লেয়ারগুলোকে দাঁড় করতে পারি, তো প্রত্যেক ইউনিটে যারা পুরাতন প্লেয়ার আছে তাদেরকে ক্লোজ করো আর কি। তো এর মধ্যে আমাদের 42 ফিল্ডের 5 জন ছিলাম, 5 জনের মধ্যে আমিও একজন ছিলাম। তো ডিভিশনে 7 ডিভিশনে মনে করেন যে ডিপ টিমে ক্লোজ হইলাম, প্রায় 2.5 মাসের মতো ছিলাম, ঠিক আছে। তো ডিভিশনে মানে অনেক মজা করছি সেই বক্সিং টাইমটাতে, তার কারণ ওই সময় নতুন মানে ডিভিশন, তারপরে নতুন জিইউসি স্যার, তারপরে আবার নতুন একটা টিম, ডিভিশনের ফার্স্ট টিম, মানে ফার্স্ট ডিপ টিম, ঠিক আছে, মানে সব কিছু মিলায় স্যারেরা অনেক ওয়েলফেয়ারও দিছিল, ঠিক আছে। তারপরে ঘোরাঘুরি থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে এভারেজে মানে আসলে ওই সময়ের মানে যেগুলো সুযোগ সুবিধা পাইছি বা করছি আসলে মানে বলে শেষ করা যাবে না, মোটামুটি যা পাইছি ভালো পাইছিলাম। একবার কুয়াকাটা মানে সরকারি বাসে ঘুরতে নিয়ে গেছিলো, তারপরে আবার হোটেলেও রাখছিল, ঠিক আছে। তারপরে আমি আবার একটু কমে পাইছি, তার কারণ কি ওই সময় আমার আবার মানে লাস্ট কপাল থেকে কর্পোরাল পদোন্নতি হওয়ার জন্য আপনার এই ময়মনসিংহ যশোরে আবার ক্লাস করার জন্য আসতে মানে যাওয়ার সময় হয়ে গেছিলো, তো ঠিক আছে। ওই যখন আমি আবার সিলেটে খেলতে যাই ডিপ টিমে, তখন অলরেডি আমার মানে 5 দিন ক্লাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু এই ডিপ টিমে ছিলাম যে এই জন্য আর কি ওই মানে ক্লাসগুলো করতে পারি নাই। তো যাক, মানে যেদিন 6ষ্ঠ দিন যাই, মানে যেদিন পরীক্ষা হয় আর কি, এই প্রতি সপ্তাহের যে সাপ্তাহিক পরীক্ষা, প্রত্যেকটা সেনাবাহিনীর যে ক্লাসগুলো হয়, এই ক্লাসের যে সাপ্তাহিক পরীক্ষা, তো সবাই দেওয়া শেষ, আমি মনে করেন যে বিকালে যাই জয়েন করছি 12 ফিল্ডে। ওখানে যাওয়ার পরে তখন আবার যে ক্লাস এনসিও ছিল, উনি তো বুঝছে, উনিও একজন প্লেয়ার মানুষ ছিল, বক্সিং প্লেয়ার ছিল, উনিও 12 ফিল্ডে বক্সিং খেলছিল। তো উনি তো বুঝে যে একজন প্লেয়ারের মনে করেন যে কষ্ট, তারপরে আবার
টিম পুরোপুরি শেষ করে ছুটি মুটি না কাটায় সাথে সাথে ক্লাসে জয়েন করছি। তো উনিও নাম্বার ওয়ান একটু কষ্টটা বুঝে, এই জন্য মনে করেন যারা পরীক্ষা দিছে, যারা একটু ভালো লেগছে, এই তাদের খাতাগুলো দিয়ে বলতেছে লেখ শালা, এরপরে সপ্তাহে ঠিক আছে ভালো করে পড়ালেখা করিস যেন ভালো রেজাল্ট করতে পারিস। মানে আমার যে ক্লাস এনসিও আছে, ঠিক আছে, কর্পোরাল নামটা ভুলে গেছি আসলে। আমার নামগুলো, আমার সমস্যা হচ্ছে কি আমি নামগুলো মনে রাখতে পারি না। তো পরে স্যার মনে করেন যে এইখানে যখন ডিভিশন খেলা, ওই ডিপ টিমে প্র্যাকটিস চলে, তো এই ডিভিশনে প্র্যাকটিস চলাকালীন অবস্থায় যে ডিভিশনের ফাইনাল প্রদর্শনী যখন যেদিন খেলা হয়, তো সেই ফাইনাল প্রদর্শনীর আগে, খেলার আগে আমার বাসার থেকে একটা দুঃসংবাদ আসে, ঠিক আছে। তো দুঃসংবাদ আসার 10 মিনিট পরে মনে করেন যে আমার খেলা হবে আর কি। তো খেলার আগে একজন বক্সিং প্লেয়ার মোটামুটি আর কি প্রসাব করে, মানে যদি পায়খানা টায়খানা করা লাগে, টয়লেট করা লাগে, সেটা আর কি কমপ্লিট করে একবারে পুরোপুরি রিংয়ের মধ্যে উঠে প্রস্তুতি নিয়ে, তো যেন আমি প্রসাব করতে গেছি। ইন টাইমে আমার বাসা থেকে কল আসে যে আমার ভাড়াটিয়া ছিল, সেই ভাড়াটিয়া আপু বলতেছে ভাইয়া তোমার বাসাতে এই সমস্যা। পরে আমি মোবাইল দিয়ে কিছু কোথায় কী করবো না করবো সেটা বলতে পারতেছি না। যাক 10 মিনিট পরে খেলায় উঠে, খেলা মোটামুটি 3 রিং 9 মিনিট, 9 3 12 মিনিট, 3 মিনিট রেস্ট, 12 মিনিট খেলা শেষ করলাম। খেলা শেষ করে মানে সমস্ত খেলাগুলো শেষ করলাম। খেলা শেষ করে সাথে সাথে আমি আবার বাসায় যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা একটু দূর করলাম, ঠিক আছে, যে ঠিক আছে সমস্যা নেই, আমি আসি যেহেতু, ঠিক আছে, আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন, আপনাদের সমস্ত সমস্যাগুলা যে ইয়াগুলো আছে, দাবিগুলো আছে, আমি সেটা পূরণ করে দিব। তো সবাই আবার আমার মানে আমার কথার আশ্বস্ত হয়ে, ঠিক আছে, যে সমস্যাটা হয়েছিল, সবাই যার যার মতো করে চলে গেছে আর কি। পরে আমি যখন চলে যাব, ঠিক আছে, পরে তখন স্যার আমার একটু মন মানসিকতা খারাপ টারাপ দেখে, মানে স্যার আবার আমাকে ডাকার পরে স্যারের কাছে গেলাম, সেলুট দিলাম, সাবধান হইলাম, সেলুট দিলাম। বলতে সোহেল তোর কী হয়েছে, তোর মানে খেলা তো আরও ভালো করার কথা ছিল, তুই তো আরও ভালো খেলা, মানে তোর চাইতে তুই তো আর একটু ভালো করতে পারতি। তখন আমি বললাম স্যার এই রিংয়ে উঠার 10 মিনিট আগে যখন প্রসাব করতে গেছি স্যার, মানে বাসা থেকে ফোন আসছে যে আমার বাসায় এই সমস্যা। স্যার আবার সাথে সাথে বলতেছে, মানে আর কোনো কথা শোনাশুনি নাই, বলতে কী বলিস, তোর এই সমস্যা, তুই লোনের জন্য ইউনিটে আজকে, মানে আমার পেনশন কমিউটেশন 7 লাখ টাকা লোনের ফেসিলিটি ছিল, কয় তুই লোনের জন্য আজকে অ্যাপ্লিকেশন দে। আমি বললাম স্যার লোনের জন্য প্রায় 2-3 মাস আগে অ্যাপ্লিকেশন দিয়েছি স্যার। কয় ঠিক আছে তাহলে তো আরও ভালো, তাহলে তুই কালকে আমার অফিসে আসে, আমার সাথে দেখা করে তুই তোর নাম নাম্বার যা কিছু আছে তথ্য আছে তুই আমার তথ্যগুলো দিস, ঠিক আছে। পরে যাক মনের দিক দিয়ে আরও মনে করেন যে মানে কি বলবো, মানে ওই সময়ের আনন্দ মানে এই আনন্দ আপনার যদি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে তার বিনিময়ে করা হয়, যে এক আনন্দ এক পাল্লায় যদি রাখা হয়, আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমাকে এক পাশে দেওয়া হয়, ঠিক আছে, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যদি মালিক হয়ে যাই, ঠিক আছে, মালিক হওয়ার পরও যে সুখটা পাবো না আমি স্যারের, এই যে স্যার আমাকে মানে আমার পাশে দাঁড়াইলো বা আমাকে আশ্বস্ত করলো, মানে একটা যে মনের ভিতরে মানে নতুন করে একটা জীবনের মানে ভিতরে একটা প্রাণ ফিরে পাইলাম, ঠিক আছে। পরে যাক পরের দিন স্যারের কাছে আমার নাম নাম্বারগুলো দিয়ে আসলাম। দিয়ে আসার পরের দিন স্যারের সাথে কথাবার্তা বললাম এবং আমার সমস্যাগুলো মোটামুটি তার কাছে, ব্যস্ত মানুষ তো, একজন জীবন মানুষ, আবার নতুন করে ক্যান্টনমেন্ট তৈরি হচ্ছে, মনে করেন যে ব্যস্ততার তো শেষ নেই। একজন পুরাতন ক্যান্টনমেন্টে যে জীবন থাকে সে অনেক ব্যস্ত থাকে, আবার নতুন হইলে তো কোনো কথা নাই। তো এত ব্যস্ততার মধ্যে সে যতটুকু সময়ের মধ্যে আমার সমস্যাগুলোকে মানে শোনার জন্য, বোঝার জন্য চেষ্টা করা দরকার ততটুকু করলো আর কি। পরে বলতে ঠিক আছে সোহেল, ওই যে আমার রানার আছে, ওই রানারকে নাম নাম্বারগুলো লিখে দিয়ে চলে যাও, ঠিক আছে, আর পরেরটা তুমি জানতে পারবে, তুমি অটোমেটিক জানতে পারবে। পরে আল্লাহর রহমতে ঠিক আছে ইউনিটেও মনে করেন যে মানে আসে অ্যাপ্লিকেশনটা
সাইন করে ইউনিটের যে যাবতীয় কর্মকাণ্ড শেষ করলাম। এর মধ্যে দেখি ট্রাস্ট ব্যাংকে যা জমা দিলাম, 7 দিনের মধ্যে, ভাই বিশ্বাস করবেন না, মানে 7 দিনের মধ্যে আমি লোনটা পেয়ে গেলাম। মানে লোনটা যে স্যার, মানে যখন দেখছি যে 7 দিনের মধ্যে আমার লোনটা পাস হয়ে গেছে। আর ওই সময় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, ওই লোনের পরিমাণ এত বেশি হয়ে গেছিল, এজন্য মনে করেন যে বিশেষ সমস্যা ছাড়া এবং কি অধিনায়কের রিকমেন্ড ছাড়া ওই সময় ব্যাংক লোন দিত না, বুঝছেন। তো এমন একটা সিচুয়েশনে, মানে এমন একটা মানসিক একটা পেরেশানির মধ্যে ছিলাম, ঠিক আছে, যে কার কাছে যাব, কার কাছে দৌড়াবো, ঠিক আছে, মানে কার কাছে লোনটা বলে আমার এই মানে পাস করায় আমার এই সমস্যাটাকে আমি দূর করতে পারবো, বাসার যে সমস্যাটা। পরে তখন মনে করেন সেই ভালো লাগারে ভাই, মানে আপনাদের বলে বুঝাইতে পারবো না, মানে স্যারের যে উপকার আর উপকারের বিনিময়ে আমি যেগুলো পাইছি এবং মনের মধ্যে যে আনন্দ পাইছি, সেই আনন্দর মধ্যে শরীরের ভিতরে যে একটা তেজ এনার্জি জাগছে, ঠিক আছে, এবং ভালো লাগা কাজ করছে, প্রশান্তি আসছে। তা মনে করেন যে অনেক বড় বড়, পৃথিবী যদি সবচেয়ে বড় ডাক্তার থাকে, তার সেই ডাক্তারের প্রেসক্রিপশন এবং ওষুধের যে দাম হবে, তার চাইতে এটা মনে করেন যে মানে মানে সেগুলো হচ্ছে সামান্য, নগণ্য, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা কইছি। তো আসলে স্যারের সাথে আমার যে ভিতরে স্যারের জন্য আমার যে ভালোবাসা এবং সেনাবাহিনীর একজন অধিনায়ক হিসেবে আর আমি সৈনিক হিসেবে আনুগত্যতা, এই সত্তাকে তার একজন অধিনায়কের প্রতি যে আনুগত্যতা, এটা আসলে কখনো কেউ মানে নিতে পারবে না, আর কেউ কখনো আমার ভিতর থেকে কমাইতে পারবে না। এই বাংলাদেশ সেনাবাহিনীতে এতদিন আমি কাটাইলাম, চললাম, ফিরলাম, ঠিক আছে, যাদের উপকার মনে করেন যে আমার জীবনকে মানে নতুন আলো দেখাইছে, আমার জীবনের অনেক অন্ধকার, মানে অন্ধকারময় পরিস্থিতিতে আসলে তাদের কথা যদি আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারি, আসলে ভাষায় তো প্রকাশ করা যাবে না, তারপরও ভাষা দিয়ে যতটুকু আমার ভিতরের যে ফিলটা যতটুকু প্রকাশ করা যায় আমি স্যারের জন্য করলাম। আর দোয়া আর কী করব, মানে যত কিছু থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যত পজিটিভ আছে, যত ভালো কিছু আছে, সব কিছুই, এবং আমারও যদি ভালো কিছু যা কিছু আছে দেওয়ার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে, মানে বেশি আবেগ হয়ে বলে লাভ নাই, বাস্তবতার মধ্যে বলতে হবে, কারণ আমি বাস্তবতার মধ্যে থাকতে পছন্দ করি। আমার সামর্থ্যের মধ্যে মানে স্যারকে বিন্দুমাত্র আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে কখনো, যে স্যারের, আমার তরফ থেকে স্যারের কাছে এই দেওয়াটা আছে, আসলে আমি অতি নগণ্য মানুষ, গরিব মানুষ, স্যারকে দিব স্যার, মানে এই সমাজের মধ্যে আমি সেই ধরনের পার্সনও না, ব্যক্তিও না, এজন্য আমার কাছে মানে মহামূল্যবান সম্পদ স্যারের, মানে স্যারকে উপহার দেওয়ার জন্য, মানে এই কৃতজ্ঞতা, মানে উপহার দেওয়া ছাড়া আর আমার কাছে কোনো সম্পদ নাই। মানে আমার কাছে যদি অনেক কিছু থাকতো, ঠিক আছে, দেওয়ার মতো সামর্থ্যের সর্বোচ্চটুকু স্যারের জন্য আমার তরফ থেকে উপহার পাঠিয়ে দিতাম, ঠিক আছে, মানে যা যাবতীয় আছে, ঠিক আছে, মনে করেন যে স্যারের জন্য পুরা, মানে কইলাম না যে ভিতরে যা কিছু আছে পুরাটাই মানে পুরা দিলটা স্যারের জন্য, ঠিক আছে, এইগুলা বিষয়ের ক্ষেত্রে। তো স্যারের প্রতি, স্যার আপনার প্রতি আসলে আমি অসংখ্য কৃতজ্ঞ স্যার, আপনার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, মানে সারা জীবন অনন্তহীন স্যার থাকবে স্যার। এবং কি স্যার, যদি ওই মৃত্যুর পরে তো যে হাসরের ময়দান আছে, এবং কি হাসরের ময়দানে যদি আমার সেখানেও যদি দেওয়ার, মনে করেন যে সেখানে যদি আমার ক্ষতি হয়ে, মনে করেন যে আমার মানে এইটা বলতে পারবি আমি, মানে এতটুকু আমি মানে আপনাদের মানে এইটুকু করবো, ঠিক আছে, আল্লাহ যদি আমাকে এতটুকু তৌফিক দান করে যে সোহেল, তোমার অধিনায়ক তোমার নেকির যে পাল্লাটা আছে, সেই নেকির পাল্লা থেকে 10টা নেকি যদি নিয়ে যায়, তাহলে স্যার তোমার বেহেশতে যাইতে পারবে। মানে স্যারের সবসময় বেহেশত নসিব মানে কামনা করি, কিন্তু হঠাৎ যদি স্যারের মানে ব্যক্তিগত সমস্যার কারণে বা হিসাবের কারণে, বলতে ঠিক প্রত্যেকেই তো একটা হিসাব আছে, ঠিক আছে, যার যার আমল নামায় তো আছে, তো এই হিসাবের মনে করেন যে কম বেশির কারণে যদি বলে যে সোহেল তোমার কাছে 10টা
বা 1000টা বা তোমার সমস্ত নেকিগুলা যদি দাও, তোমার কাছে যেগুলো আছে স্যারের জন্য অতটুকুই দরকার, ঠিক আছে? তোমার কাছে যতগুলো নেকি আছে তুমি যদি স্যারকে এই পরিমাণ নেকিগুলো দিয়ে দাও, তো স্যারের যে নেকির পাল্লাটা, ঠিক আছে, মানে গুনার পাল্লার সাথে এক মানে ইয়া হয়ে মানে সে বেহেশতে যাইতে পারবে যদি এরকম অপশন থাকে। আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ করতেছি এবং আল্লাহর কাছে মানে আজকে আল্লাহ তো অন্তর্যামী, ঠিক আছে, এবং কি সব বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সবাইকে ধোকা দিলেও তাকে তো আর ধোকা দেওয়া যাবে না। আমি আল্লাহকে এখনই বলে দিচ্ছি যে আল্লাহ সেদিন আর পারমিশন নেওয়ার দরকার নেই, আমার কাছ থেকে নিয়ে স্যারকে দিয়ে দিবেন। হঠাৎ যদি আমি ইয়ানফসি বা সবাই তো আমরা ইয়ানফসি করব, এই অধিক ইয়ানফসি বলার কারণে যদি আমার মন মস্তিষ্কে সেই এমনিতেও তো নাকি শুনছি যে আসবে না বাবা মা বা ঠিক আছে, তখন আল্লাহ খালি আপনার প্রতি আমার এতটুকু আরজ থাকবে, আপনি আমার একটু স্মরণ করাই দিয়েন যে সোহেল তুমি এই দিন প্রতিজ্ঞা করছিলা যে তোমার জীবনের যত নেকি ইনকাম করছো, ভালো কাজের মানে যে ডকুমেন্ট তৈরি করছো, ঠিক আছে, তোমার সমস্ত ভালো কাজগুলো যদি দিয়ে দাও তাহলে তোমার স্যার এই উপকারটা হবে, ঠিক আছে? আমি এখনই দিয়ে দিচ্ছি স্যারকে, ঠিক আছে? এবং কি মানে আমার দোজকে আমি জ্বলবো, সমস্যা নাই, ঠিক আছে? আমি যেই আনন্দটা পাইছি না, বললাম না, ওই মুহূর্তে স্যার যখন বলতে যে যা বেটা তুই সমস্যা নাই, তুই ইউনিটে মানে কর, ইউনিটে প্রসেসিং কর, আর কালকে আসে আমারে নাম্বারটা দিস, ঠিক আছে? তো এই জন্য মনে করেন যে আমার তরফ থেকে যতটুকু দেওয়ার আমি স্যারকে উপহার দিয়ে দিলাম, মানে যার মধ্যে কোনো দাবি বা কোনো কিছু মানে থাকবে বিন্দু পরিমাণ নাই, একবার হৃদয় খুলে দিয়ে দিলাম স্যারকে যে স্যার যদি হাসরের ময়দানে, সবাই তো একটা হিসাব নিকাশ করে আমরা দোজক বা বেহেশতে যাব, ঠিক আছে? তো এই দোজক বেহেশতের মানে এই দোজক বেহেশতের হিসাবের যদি যে কার্যক্রমে যদি এই ধরনের পাঠ চলে আসে, তাহলে আল্লাহ আপনি এই কাজটা করবেন, আমার নেকি সব দিয়ে স্যারকে পাঠিয়ে দিবেন, আর খালি একটু দেখাই দিবেন যে সোহেল তুমি এই প্রতিজ্ঞাটা মানে করছিলা, ঠিক আছে? তার কারণ আমি তো তখন আবার হয়তো বা আপনার কাছে ভুলে রাগ করতে পারি, ঠিক আছে? তো এটা সে ভুলে রাগ তো ভুলেই রাগ, মানে সেটা নিয়ে আর কোনো কথা নাই। তো আমি মনে করতে পারবো যে হ্যাঁ, মানে দোজকে গেলেও আমি স্যারকে যে আমি বেহেশতে পাঠাইতে পারছি, ঠিক আছে, আমার জীবনে যা কিছু অর্জন করছি সেই অর্জন দিয়ে স্যারকে মানে আমি যে বেহেশতে পাঠাইছি, এই পাঠানোর জন্য তখন তো আবার মনে পড়বে না যে স্যারকে আমি আমার নেকিগুলো দিয়ে পাঠিয়ে দিছি, ঠিক আছে, স্যার বেহেশতে চলে গেছে, হ্যাঁ, স্যার আমার পৃথিবীতে এই উপকারটা করছিল, ঠিক আছে? তো যাক, স্যার তো অন্তত পক্ষে শান্তিতে থাকবে, ঠিক আছে? স্যার যে ভালো থাকবে, এই ভালো লাগা থেকে যে আমি আনন্দে থাকবো, আল্লাহ তাআলা দোজকও আমাকে মনে করেন যে যতই জ্বালাক না পুরাক না কেন, ঠিক আছে, আমার শারীরিক কষ্ট হইতে পারে, কিন্তু মনের ভিতরে যে মনের ভিতরে কষ্ট আসে না, দুঃখ কষ্ট আসে না, মনের ভিতরে দুঃখ বলতে যে কি জিনিসটা, শব্দটা আমার থাকবে না ওই সময় দোজকের মধ্যে যদি যাই, ঠিক আছে? জ্বলবো পুরবো, ঠিক আছে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা অসুখী করতে পারবে না, আমি সেখানেও জ্বলেও পুরেও সুখী হব। এই জন্য যে স্যার বিপদের মুহূর্তে আমি না চাইতে, ঠিক আছে, মানে সে নিজ থেকে তার নিজের দায়িত্ব কর্তব্য মনে করে ভালোবাসার খাতিরে, ঠিক আছে, স্যার যে আমাকে সেই উপকারটা করছে নিঃস্বার্থভাবে, ঠিক আছে, আমিও নিঃস্বার্থভাবে স্যারকে দিতে পারবো যে, আর স্যারকে যে নিঃস্বার্থভাবে সেই দিতে পারার যে আনন্দটা, সেই আনন্দ আসলে আমাকে দোজকের আগুনও জ্বালাইতে পারবে না, ঠিক আছে? মনে করেন যে আমার লস, স্যারকে যদি দিয়ে বেহেশতে পাঠাই তাও আমার লস হবে না, এই জন্যই যে স্যারকে বেহেশতে পাঠানোর পরেও আমি দোজকেও আনন্দে থাকবো, ঠিক আছে? হয়তো বা আমি যে কইলাম না ব্যতিক্রম মানুষ, আমি দোজকেও ব্যতিক্রম থাকবো, ঠিক আছে? কারণ স্যারের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা মানে কী রূপে কী ভাষায় আমি প্রকাশ করব, যতটুক ছিল আমার মধ্যে শব্দ, ঠিক আছে,
আমি ততটুকু সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। স্যার আপনার প্রতি এই কৃতজ্ঞতা নিয়ে। আর যারা শুনলেন আসলে আপনাদের কেমন লাগলো আমার সৈনিক জীবনের এই মানে হাসি রঙ্গরস কঠিন পরিস্থিতি, মানে কঠিন মঠিন থেকে শুরু করে ভালোবাসা আবেগ তাবেগ শুরু করে, ঠিক আছে, রাগ অভিমান, মানে সব কিছু মিলে এভারেজে মানে কীরকম লাগলো আসলে আপনারাও জানিতে পারেন, ঠিক আছে। কারণ প্রত্যেকটা মানুষের জীবন হিসাব করতে গেলে একটা নাট্যমঞ্চ, মানে জীবনের এই ঘটনাগুলো কেন্দ্র করেই তো নাটক তৈরি হয় বা ছবি তৈরি হয়, তাই না? তো আমরা তো মনে করেন যে জীবিত আছি এবং মানে বাস্তব চলন্ত নাট্যমঞ্চের মধ্যে, ঠিক আছে, ও চেতনেও থাকি আর অচেতনে থাকি, মানে নাটক আমরা করতেইছি যে যার জায়গা থেকে, ঠিক আছে। হয়তো বা জানি না যে এরপরে আমার এই চরিত্রটা করতে হবে, মানে এই সিকোয়েন্সটা আসবে, এই দুঃখটা মানে আসবে, ঠিক আছে। তো এই জন্য আর মনের যে ভিতরে বাসনাগুলো আসে, বাসনা আসার পরে বাসনা পূর্ণ হয়ে যায়, এবং বাসনা পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই যে মানে জিনিসটা যখন থাকে না, ভাবা হয় যে এই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে অনেক আনন্দে থাকতাম। সেই যে কল্পনায় যে আনন্দে থাকার যে মিথ্যা আনন্দের যে একটা বাসনা, ঠিক আছে, চাওয়া আশা, সেই যখন যেটা পূর্ণ হয়ে যায়, পাওয়ার পরে সেটা যখন আবার মিটে নতুন বাসনার সৃষ্টি হয়ে যায়, এরপরে আবার নতুন কষ্ট শুরু হয়। এই জন্যই আর কি, মানে দুঃখ কষ্ট। তো জীবনে আসলে মানে দুঃখ কষ্ট এই দুটা শব্দ আসলে মানে একই মুদ্রার এপিঠ ওপিঠ। দুঃখ যেখানে থাকবে, দুঃখের পরে আসলে যেটা আসবে, দুঃখের পরে যেটা দুঃখ শেষ মানে কি আনন্দ, আর আনন্দ শেষ মানে কি আপনার অটোমেটিক দুঃখ, ঠিক আছে। আপনি চাইলেও দুঃখী, না চাইলেও দুঃখী। আর আপনার দুঃখের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে মুক্ত হয়ে গেলে আপনি চাইলেও সুখী, না চাইলেও সুখী, ঠিক আছে। কিন্তু পরে আবার নতুন করে কি করে মনে করেন যে আরেকটা মানে বাকি তো আরও জীবন আছে, ঠিক আছে। তো এই জীবনে যে বাঁচে থাকবে, এই বাঁচে থাকার জন্য কি করে মন একটা না একটা মানে নতুন করে একটা বাসনা তৈরি করে। এই যে জীবনের পার্ট অফ দ্য লাইফ ড্রামা, ঠিক আছে, লাইফ ড্রামা স্টেজের স্ক্রিপ্ট, সেগুলো চেতন বা অচেতনে শেষ করে। তো যাক, সবাই আমরা এই নাট্যমঞ্চে, সবাই নাট্যকার, তার মধ্যে আমাদের বাস্তব মানে দুঃখ কষ্টগুলা বাস্তব, ঠিক আছে। যে দুঃখ করে কান্না করে, দুঃখ পায় কান্না করে, সেটাও বাস্তব, মানে হৃদয়ের গভীর থেকে আসে। যে কিছু মানে আচরণ বা কথার মাধ্যমে আনন্দে হাসিতে থাকে, সেটাও বাস্তব, ঠিক আছে। কারণ অনুভবটা যে এটা তো আর মিথ্যা বলতে পারবেন না, মানে কেউ মিথ্যা অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। যে আমি এই কাজ আমার সাথে হয়েছে, ঠিক আছে, ফলে আমি আনন্দে আছি, আমার সাথে এই কাজ হয়েছে ফলে আমি দুঃখে আছি। তো এই জন্যই সব কিছু মিলে মানে দুঃখ কষ্ট গড়ে যেহেতু জীবন, এবং মনে করে যাক, আর কী বলবো, অনেক কথা হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আপনারা জানি না আপনাদের কথাগুলো কেমন লাগতেছে, মজা লাগতেছে না কি বকবাস লাগতেছে, ঠিক আছে, বোরিং লাগতেছে। হ্যাঁ, তো আপনাদের যদি ভালো লাগে এই 18 বছরের মানে আমার জন্য মধুমাখা আর কি, ঠিক আছে, আপনাদের জন্য কি জানি না। হ্যাঁ, তো সবাই একটু জানাইলেও জানাইতে পারেন, ঠিক আছে। আপনাদের অনুভূতিটা আমার যখন জানাবেন আমার একটু ভালো লাগবে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, আর যে যেখানেই থাকেন না কেন, সবাই কিছু না পারি, উপকার না করতে পারি, যেন আমরা কেউ কারো কথা দিয়ে হোক, যেভাবে হোক না কেন, যেন আমরা ক্ষতি না করি। তো সবার প্রতি মঙ্গল কামনা রেখে, আর মানে হৃদয় নিংড়ানো ভালোবাসা রেখে, ঠিক আছে, স্যারের প্রতি আমার স্যালুট রেখে আজকে বিদায় নিচ্ছি। আবার হয়তোবা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে সামনে আসব, সেদিন আপনারা আবার নতুন কিছু জানবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।